দেশ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। গণতন্ত্র ও আইনের শাসন এই শিরোনামে আজ কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে এমন দুজন অতিথি রয়েছেন যারা আসলে প্রবাসে থেকেও নির্যাতিত ছিলেন, মামলার পর মামলা, হুমকি, গত সরকারের আমলে গত 15 বছর স্বৈর শাসনের বিরুদ্ধে তারা কথা বলেছেন, সোচ্চার ছিলেন দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে। আপনাদেরই প্রিয় মুখ, শুরুতে পরিচয় করাতে চাই। আমার সঙ্গে আছেন নাজমুস সাকিব, বার্তা প্রধান, নাগরিক টিভি কানাডা, এবং আমার সঙ্গে আছেন টিটু রহমান, সিইও, নাগরিক টিভি কানাডা। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি জনাব টিটু রহমান আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি তো গত 12-13 বছর বাংলাদেশে ঢুকতে পারেননি, নির্যাতিত ছিলেন গত সরকারের সময়, এবং আপনাদের যে অনলাইন বেস যে টেলিভিশনটি নাগরিক টিভি কানাডা থেকে সম্প্রচারিত হয়, সেখানে আপনারা অনেক দুর্নীতি, অনিয়ম, স্বৈরশাসনের বিরুদ্ধে অনেক সোচ্চার ছিলেন আপনারা। আপনার গল্পটা একটু শুনতে চাই। আসলে এই যে নির্যাতনের, কি ধরনের নির্যাতন আপনাকে ফেস করতে হয়েছে, এবং একটু যদি বলেন এখনকার বাংলাদেশ কেমন লাগছে। অনেক ধন্যবাদ আপনাকে, এবং ধন্যবাদ আপনাদের দেশ টিভির অগণিত দর্শকদের। আসলে এই 16 বছরের আমরা যদি বলি যে ফ্যাসিস্ট রিজিমের যে পরিবর্তন হলো, বা আমরা যদি বলি ফ্যাসিস্ট শেখ হাসিনার পলায়ন, আমরা 4 মাস আগেও তো কল্পনা করতে পারিনি যে আমরা এদেশে আসতে পারবো। সো সেদিক থেকে ভালো লাগছে, দীর্ঘ 13 বছর পর আমি বাংলাদেশে। সো আমরা আসলে নিষিদ্ধ বলতে, যে আমরা পরিষ্কার করে বলতাম আমাদের অবস্থানটা ছিল খুবই স্বচ্ছ এবং খুবই শক্তিশালী, যে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের অবস্থানের কারণেই এই 15 নির্বাচনের পর থেকেই আসলে আমাদের সাথে যে মানে কি বলবো, যে আমাদের অনুষ্ঠানের কারণে, আমাদের বিশেষ করে নাজমুস সাকিবের স্পেশাল রিপোর্টের কারণে, এবং আমাদের মানে চোখে চোখ রেখে কথা বলার কারণে আমরা নিষিদ্ধ ছিলাম। এবং আমরা শুধু নিষিদ্ধ মানে কি, আমাদের বিরুদ্ধে মামলাও হয়েছে, আপনারা জানেন, সবাই জানে, মামলা করা হয়েছে। আমাদেরকে আমাদের আত্মীয় স্বজন দেশে যারা বসবাস করে তাদেরকেও হেনস্থা করা হয়েছে, ঘন্টার পর ঘন্টা এনএসআই এর অফিসে নিজে বসিয়ে রাখা হয়েছে, বাড়ির সামনে এসে বিভিন্ন রকম জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এগুলো তো হয়েছে। আপনি দেশে ঢুকতে পারেননি? আমি তো দেশে ঢুকতে পারিনি বলতে, আমি তো দেশে ঢোকার কোনো স্কোপই ছিল না। চেষ্টা করেছিলেন? আমি চেষ্টা করিনি, তবে আর এই চমৎকার করে বলেছেন। আমার এই মুহূর্তে বলতে চাই যে আমি কানাডাতে বসবাস করি। কানাডার যে হাইকমিশন ছিল তারা পর্যন্ত আমাকে নিষিদ্ধ ঘোষণা করেছিল এবং কালো তালিকাভুক্ত করেছিল, যে আমি তাদের কাছে যেন পাসপোর্ট অ্যাপ্লাই করতে না পারি, আমি যেন নো ভিসা রিকোয়ার্ড, অর্থাৎ আমি সেটাও যেন না নিতে পারি। সুতরাং সেদিক থেকেও আমি বলবো যে প্রতিবন্ধকতা ছিল। এবং তখনই আমি বুঝছি, যখনই তারা কালো তালিকাভুক্ত করেছে এবং সেটা তাদের ওয়েব পেজে দিয়েছে, তখনই তো আমি বুঝে গেছি যে না, এই মুহূর্তে দেশে যাওয়াটা আমার জন্য নিরাপদ। এটা সাধারণত দেশদ্রোহী, যারা প্রকৃত দেশদ্রোহী তাদের ক্ষেত্রে করে থাকে, কিন্তু এই যে আপনাদের ক্ষেত্রে করলো, এটা কি ঠিক হলো? এটা ঠিক হয়নি। এবং মানে আপনি কি এমন কি করেছেন আসলে? না, এখন প্রশ্নটা হচ্ছে যে দেখুন, মানে আপনি নিশ্চয়ই দেখেছেন যে এই বসুন্ধরা থেকে প্রকাশিত যে সংবাদ গণমাধ্যমগুলো, সেখানে তারা আমাদেরকে, আমি সহ প্রায় 11 জনের বিরুদ্ধে আমরা সাইবার ক্রিমিনাল বলে প্রচার করা হয়েছে এবং আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সো এই কারণে আমার কাছে মনে হয় যে দেশের পক্ষে কথা বললে আমরা বলেছি, গণতন্ত্রের জন্য কথা বলেছি। মানে গত 15 বছর দেশের পক্ষে কথা বলার জন্য আপনারা নিষিদ্ধ হয়েছে দেশে প্রবেশ করতে, গণতন্ত্রের পক্ষে কথা বলার জন্য নিষিদ্ধ। আপনাদের এই যে 15 বছরের প্রচেষ্টা, সোচ্চার ছিলেন দুর্নীতি, স্বৈরশাসন, গণতন্ত্রহীনতার বিরুদ্ধে। এখনকার বাংলাদেশ, আপনি কয়েকদিনই হলো মনে হয় আসছেন বাংলাদেশে, কেমন লাগছে? এখন খুবই ভালো লাগছে। এবং একটি জিনিস কি, যে আমি অনেককেই বলছি যে গণতন্ত্রের বাতাস নিঃশ্বাস নিচ্ছি, এটাই একটা আনন্দ, যে আমি আমি খুব বেশি বিশ্বাস করছি, আমি খুব আশাবাদী যে আমরা গণতন্ত্রের দিকে নিশ্চয়ই ধাবিত হচ্ছি। আমরা
আমাদের মধ্যে হয়তো অনেক অনেক ধরনের অনৈক্য দেখা দিচ্ছে, কিন্তু আমি বিশ্বাস করি এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা গণতন্ত্রের দিকেই যাব আর কি। আমরা নিশ্চয়ই আমরা আসলে আপনি বিশ্বের অন্যতম আধুনিক একটি গণতান্ত্রিক রাষ্ট্রে আপনিও থাকেন, আপনার আরো কথা শুনবো এবং বাংলাদেশের কে নিয়ে আপনার যে প্রত্যাশা সেটি আমরা শুনবো। আমরা একটু যেতে চাই জনাব নাজমুস সাকিব, আপনার কাছেও আসতে চাই। আপনিও দীর্ঘদিন প্রবাসী ছিলেন, একেবারে অনেক যারা আসলে প্রথম সারিতে ছিল স্বৈরশাসন, গণতন্ত্রহীনতা, দেশের প্রতি আসলে ভালোবাসা থেকেই করেছেন নিশ্চয়ই, এবং দুর্নীতির বিরুদ্ধে যারা বড় বড় রাঘব বল ছিল তাদের বিরুদ্ধে অনেক সোচ্চার ছিলেন। আসলে মানে সরাসরি এর আগেও আপনার সঙ্গে আমি কথা বলেছি আমার শো এর মাধ্যমে, সামনাসামনি কথা হচ্ছে। কি ধরনের আসলে সমস্যা আপনি ফেস করেছেন সংক্ষেপে যদি বলেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। বড় বড় ছোট ছোট কিছু যদি জানতে চাই। সমস্যা আমি অনেক ফেস করেছি। তবে ফার্স্ট আমি যেটা বলতে চাই যে আপনার সাথে সর্বশেষ আমার যখন কথা হচ্ছিল, আমরা ভার্চুয়ালি কানেক্টেড ছিলাম, তো এই যে সশরীরে বাংলাদেশে আসতে পারলাম 5.5 বছর পর এবং আপনার সাথে সরাসরি দেশ টিভি স্টুডিওতে বসে যে কথা বলতে পারছি, এটাই প্রমাণ করে যে আমরা আসলে এখন স্বাধীন। এই দেশটা আসলে 15.5 বছর একটা ফ্যাসিবাদের জাতাকলে পিষ্ট ছিল, যেখানে আপনি আমাদের মতো যারা মানে সরকারের ক্রিটিসাইজ করতাম তাদের কোনো এক্সেস এখানে ছিল না, আমাদের এখানে প্রবেশ করারই কোনো অধিকার ছিল না, এরকম একটি বাস্তবতায় আমরা ছিলাম। তো সেই বাস্তবতার পরিবর্তন হয়েছে, আজ আমি এখানে আসতে পেরেছি। এটাই হচ্ছে স্বাধীনতার যে প্রকৃত মর্ম আমি বুঝতে পারছি, বা আমরা স্বাধীন সেটা রিয়েলাইজ করতে পারছি, এটা হচ্ছে একটা দিক। আর আপনি যেটা বললেন যে আমি কি ধরনের সমস্যা আমি ফেস করেছিলাম, আসলে আমার সমস্যার চেয়ে বড় কথা হচ্ছে যে আমার যারা পরিবারের সদস্য যারা বাংলাদেশে অবস্থান করছিল তাদের জন্য আমার মনটা বেশি মানে কষ্ট পেতাম আমি। কারণ দেখা যাচ্ছে যে আমার শ্যালক যে কখনো রাজনীতির সাথে যার কোনো ধরনের সম্পর্ক নেই তাকে ধরা হচ্ছে, তাকে পেটানো হচ্ছে, তার বাসায় গিয়ে জিনিসপত্র ভাঙচুর করা হচ্ছে, তার বিরুদ্ধে রংপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেওয়া হচ্ছে। আমার যে পৈতৃক ভিটা সেখানে যে দারোয়ান থাকে সেই দারোয়ানকে আমাকে না পেয়ে সেই দারোয়ানকে ধরা হচ্ছে এবং তাকেও নির্মম নির্যাতন করা হয়েছে। এবং কারোর নির্দেশে করা হয়েছে, সাবেক যে তথ্যমন্ত্রী ছিলেন হাসান মাহমুদ তার নির্দেশে, কারণ আমি হাসান মাহমুদের বিরুদ্ধে রিপোর্ট করেছিলাম। তো এইরকম একটি বাস্তবতায় আমরা ছিলাম। তো এগুলো আসলে আমরা কিন্তু আমাদের নাগরিক টিভি প্ল্যাটফর্মে আপনি দেখবেন আমরা কিন্তু এগুলো আসলে বলিনি, কারণ এগুলো বলার মতো না, কারণ এগুলো মানে আমরা ভিতর থেকে কষ্টগুলো পেতাম এবং ওটা যেভাবে নিউট্রালাইজ করা যায় করার চেষ্টা করতাম। এভাবেই আসলে 15.5 বছর আমাদের কেটেছে, কিন্তু একবারের জন্য কিন্তু আমাদের মনে হয়নি যে এসব চাপের কারণে আমরা নথি স্বীকার করবো বা অ্যাক্টিভিজম ছেড়ে দেবো। এটি হচ্ছে বড় কথা, এবং তার ফল আমরা আজ পাচ্ছি যে ফাইনালি এই স্বৈরাচারের কিন্তু পতন ঘটেছে। আপনাদের তো অনেক ভূমিকা ছিল আসলে এই গণ অভ্যুত্থান, ছাত্র জনতার আন্দোলন, সবকিছুতে আপনারা বেশ সোচ্চার ছিলেন এবং মানুষকে সচেতন করার ক্ষেত্রে দুর্নীতি বলি কিংবা এই যে গণতন্ত্রের পথে উত্তরণে বাংলাদেশ সেই পথে। এখনকার বাংলাদেশ কেমন লাগছে যে দীর্ঘদিন পরে আসলেন, যে আক্ষেপ, সে আক্ষেপের কথা একটু জানতে চাই। আক্ষেপটা হচ্ছে যে আসলে এখনকার আক্ষেপের কথা বলছেন আপনি? না, আমি তখনকার আক্ষেপ আর এখন মানে কেমন লাগছে বাংলাদেশ। এখন তো আমি আসলাম তো মাত্র 3-4 দিন হলো আমি এসেছি। তো এই 3-4 দিন আমি রিয়েলাইজ করলাম যে এখন জনগণ যত বিষয় তাদের মাঝে অনৈক্য থাকুক না কেন, আপনি প্রতীত স্বৈরাচারের প্রসঙ্গ যখন আসে তখন কিন্তু জনগণ একতাবদ্ধ হয়ে যাচ্ছে যে কোনো ইস্যুতে। সেটা আপনি দেখুন, এই যে ইসকনের যে নেতাকে গ্রেপ্তার করা হলো ওটা নিয়ে তারা একটা সাম্প্রদায়িক উস্কানির চেষ্টা করেছিল, ওই ইস্যুতে কিন্তু জনগণ একতাবদ্ধ হয়ে গিয়েছে। তো এভাবে আপনি দেখবেন যে ভারতের ইস্যু, ওটাতেও কিন্তু জনগণ একতাবদ্ধ, যে ভারত আমাদেরকে যেভাবে দমন করতে চায় ওটার বিরুদ্ধে কিন্তু জনগণ সোচ্চার। এবং ডক্টর ইউনূসের প্রতি যে জনগণের যে একটা ইউনানিমাস সাপোর্ট সেটা কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি। অতএব যত হতাশা থাকুক বা আমাদের অভিযোগের জায়গাগুলো থাকুক না কেন, আপনি দেখবেন যে এই সরকারের প্রতি কিন্তু মানুষের একটা আস্থা, যেটা মূল যে জায়গাটায় যে আমাদের ডক্টর ইউনূসের নেতৃত্বে এই সরকারটি যে গঠন হয়েছে তার একটা যৌক্তিক সংস্কার করে একটা নির্বাচনের দিকে ধাবিত হবে, এই বিশ্বাস বা এই বোধটা কিন্তু জনগণের মধ্যে আছে। কিছু কিছু বিষয় অবশ্যই আমাদের নানা ধরনের হতাশা থাকতে পারে, কিন্তু সামগ্রিকভাবে আমি মনে করি যে জনগণের এখনো বেশ ভালোই সমর্থন এই সরকারটির প্রতি রয়েছে। আর থাকবেই না বা কেন, কারণ এই যে আমি যে বাংলাদেশে এসেছি, মুক্তভাবে আপনার সাথে কথা বলতে পারছি, যতগুলো মিডিয়া হাউস রয়েছে তারা স্বাধীনভাবে কথা বলতে পারছে এবং তারা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে, এই এনভায়রনমেন্টটাই তো গত 15.5 বছরে ছিল না। আর যখন আপনার বাক স্বাধীনতা বা আপনার যে মানে মৌলিক যে স্বাধীনতাগুলোর যে চর্চা আপনি করতে পারছেন, তখন বাদবাকি যে বিষয়গুলো নিয়ে আপনার আক্ষেপ রয়েছে বা অভিযোগ রয়েছে সেগুলো আমি আশা করি আস্তে আস্তে পূরণ করা সম্ভব হবে। কারণ আপনাকে রিয়েলাইজ করতে হবে যে 15.5 বছরে কিন্তু অর্থনীতির 12টা বাজিয়ে দিয়ে গিয়েছিল একটি ফ্যাসিস্ট সরকার, এবং সেখান থেকে রাতারাতি কিন্তু আসলে উত্তরণ আপনি করতে পারবেন না, কারণ আমাদের টোটাল ইনস্টিটিউশনসগুলোকে তারা ধ্বংস করে দিয়ে গিয়েছিল, অর্থনীতিকে শেষ করে দিয়ে গিয়েছিল। তো সেখান থেকে এটাকে এখন একটা রিবিল্ড করা হচ্ছে। তো সেজন্য আমি মনে করি আমাদেরকে আসলে একটু ধৈর্য ধরতে হবে। জি, আপনি তো একজন গণমাধ্যম কর্মী, বাংলাদেশে থাকতে আপনি সাংবাদিকতা করেছেন, যে আসলে প্রবাসে ছিলেন, সেক্ষেত্রে আসলে বাংলাদেশে যে এখন যে স্বাধীনতার কথা বলছেন, গণমাধ্যমগুলো বাক স্বাধীনতা ফিরেছে, তারা কথা বলতে পারছে, সবাই যার যার মতো, স্বাধীন গণমাধ্যম বলতে আসলে আপনি কেমন দেখতে চান?
আমি স্বাধীন গণমাধ্যম বলতে আমি মনে করি যে স্বাধীন গণমাধ্যম হচ্ছে সেই গণমাধ্যম যেখানে আপনি সব মতের প্রতিফলন ঘটাতে পারবেন। আমরা স্বৈরাচার আওয়ামী লীগের আমলে দেখেছিলাম যে আমার দেশের মতো একটি পত্রিকা, সেটার অফিসকে তালা দিয়ে দেওয়া হয়েছিল। তো ওটা কোনো মানে স্বাধীন গণমাধ্যমের প্রতি একটা সম্পূর্ণ নগ্ন হস্তক্ষেপ হয়েছিল। আর এখন আপনি দেখুন যে এখন আমরা দেখতে পাচ্ছি যে আপনি আমার দেশ সুন্দরভাবে এখন আবার রিলঞ্চ করলো, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু প্রথম আলো বা ডেইলি স্টার, তার প্রতি আপনার হয়তো কোনো কারণে আপনার অভিযোগ থাকতে পারে, আপনি অপছন্দ করতে পারেন, কিন্তু আপনি তার সামনে জিয়াফতের নামে আপনি গরু জবাই করবেন বা আপনি প্রথম আলো ডেইলি স্টারকে বন্ধ করে দিতে চাবেন, ওটা তো তাহলে ওই ফ্যাসিবাদী আওয়ামী লীগের চরিত্রের সাথে তাহলে আমাদের এই বর্তমান সময়ে যারা এগুলো করছেন চরিত্রের কোনো পার্থক্য থাকছে না। তা আমি মনে করি যে মুক্ত স্বাধীন গণমাধ্যম বলতে আমি মনে করি এখানে আমার দেশের মতো পত্রিকারও এক্সিস্টেন্স থাকতে হবে, এখানে প্রথম আলো বা ডেইলি স্টারের মতো যারা ভারতের প্রতি একটু বেশি যাদের সিম্প্যাথি আছে তাদের মতো পত্রিকাকে আমাকে এক্সিস্ট করতে দিতে হবে। অর্থাৎ যে যার যার মতো মত প্রকাশ করতে চায়, যেভাবে করতে চায় সেটা সুযোগ দিতে হবে, জনগণ ডিসাইড করবে জনগণ কোনটা নিবে। যেমন আপনি আমেরিকার কথা যদি ধরুন, যে সেখানে সিএনএন এবং ফক্স নিউজ দুইটা সম্পূর্ণ বিপরীতমুখী, কিন্তু দুইটাই তো কো এক্সিস্ট করছে। তা আমাদেরকে এই যে পরস্পর মানে সহ অবস্থান, এই বিষয়টা উপলব্ধি করতে হবে যে মিডিয়া তার নিজস্ব একটা এডিটোরিয়াল পলিসি থাকবে, কিন্তু সব পলিসিকে একসাথে আমাদেরকে টিকে থাকতে দিতে হবে। এখন আমার কাছে ধরুন আমার দেশ ভালো লাগে, এগুলো প্রথম আলো ডেইলি স্টার ভালো লাগে না, এই কারণে আমি এটাকে বন্ধ করতে চাবো, ধ্বংস করতে চাবো, আমি এর সামনে গিয়ে প্রতিবাদ কর্মসূচির নামে আমি একটা সাম্প্রদায়িক উস্কানি দিব বা গরু জবাইও করবো, যেটা আমি বললাম, এই ধরনের মানে পাগলামি থেকে আমাদেরকে সরে আসতে হবে। তাহলে আমি মনে করি যে গণতন্ত্রের বা এই যে মিডিয়ার যে পূর্ণ স্বাধীনতা সেটা আমরা এনজয় করতে পারবো। আদারওয়াইজ আমি মনে করি আমরা কিন্তু আবার সেই আগের ওই পেছনে চলে যাব যদি আমরা এই ধরনের এই উগ্রতাকে প্রশ্রয় দিই। নিশ্চয়ই আমি একটু এই প্রশ্নটি নিয়ে জনাব টিটু রহমান আপনার কাছেও রাখতে চাই যে একই রকম আপনিও গণমাধ্যমে কাজ করেন, প্রবাসে রয়েছেন, দীর্ঘদিন ধরে নির্যাতিত হয়েছেন। একজন নির্যাতিত সাংবাদিক হিসেবে আসলে স্বাধীন গণমাধ্যম বলতে বাংলাদেশের স্বাধীন গণমাধ্যম সেটিকে আপনি কেমন দেখতে চান? ধন্যবাদ আপনাকে। আসলে গণমাধ্যমের দায়িত্বটা কি হওয়া উচিত, মানে ওই জায়গাতে আমাদের আসা উচিত। আসলে গণতন্ত্র যদি আমরা চাই, আমরা যদি আইনের শাসন চাই, আমরা যদি মানবাধিকার চাই, তাহলে মানে এই চতুর্থ স্তম্ভ যদি আমরা বলি গণতন্ত্র মানে গণমাধ্যম, এটার দায়িত্ব অনেক, এটার রেসপন্সিবিলিটি অনেক। এটা আমি মনে করি একটি দেশের সরকারকে যদি চ্যালেঞ্জ, যদি আপনি যদি সরকার ক্ষমতাধর ব্যক্তিদেরকে যদি আপনি চ্যালেঞ্জ করতে না পারেন, তাদেরকে যদি আপনি প্রশ্ন করতে না পারেন, তাদের কাছে যদি আপনি নতজানু হয়ে যান, আপনি যদি তাদের রক্তচক্ষুকে ভয় পান, তাহলে আমার মনে হয় যে আপনাকে বুঝে নিতে হবে যে আপনি গণতন্ত্র সে দেশে প্রতিষ্ঠা হবে না। এটা ইম্পসিবল। তার কারণ আপনি একটা ওয়াচ ডগের দায়িত্ব পালন করছেন। মানে গণমাধ্যম হচ্ছে একটি ওয়াচ ডগ। আপনি এখানে আপনাকে মানে ক্ষমতাকে আপনাকে প্রশ্নবিদ্ধ করতে হবে, আপনাকে কি বলে তাদের যত দুর্নীতি প্রকাশ করতে হবে এবং বাধাহীনভাবে, সাহসীভাবে। তো এটা খুবই মানে আমি মনে করি একটি দেশের গণতন্ত্র, আইনের শাসন যদি আমরা চাই, তাহলে দুটো জিনিস খুবই জরুরি। মানে এটা যেটি আমাদের দেশে একদমই অনুপস্থিত, সেটি হচ্ছে গণমাধ্যমকে নিরপেক্ষ হতে হবে। এক্ষেত্রে আসলে সরকারের ভূমিকা কতটা থাকা উচিত? সরকারের ভূমিকা, সরকারের একটা জিনিস মনে রাখতে হবে, যখন গণমাধ্যম সরকারের বন্ধু হয়ে যায় তখন সে দেশে গণতন্ত্র হয় না আসলে। সো গণতন্ত্র মানে যে দেশে আপনি মনে করবেন যে সরকার গণতন্ত্র মানে গণমাধ্যমকে ভয় করছে, সরকার যদি প্রেসার ক্রিয়েট না করে, চাপ প্রয়োগ না করে, তখন কি বন্ধু হওয়ার সুযোগ আছে বা বন্ধু হয় কখন হয়? আমার কাছে মনে হয় যে প্রেসার ক্রিয়েট করার সুযোগ নাই। আপনি যদি দেখেন মানে পৃথিবীর অন্যান্য দেশে দেখেন যে তাদের সরকারের সাথে মানে বৈরী একটা রিলেশন সবসময় থাকে, কিন্তু তাই বলে সরকারের যদি ভালো কাজ থাকে সেগুলোকে তো অবশ্যই। বিগত স্বৈরশাসন আমলে তো আমরা এরকম চাপ প্রয়োগের সংস্কৃতি দেখেছি। এমন থাকলে কি আসলে স্বাধীন গণমাধ্যম হবে না? কখনই হবে না। তাহলে তো আপনাকে ওইটা ডিফার করতে হবে। অর্থাৎ 16 বছরে আমরা কিন্তু সেই মানে আপনি তো কল্পনা করতে পারেন না মানে গণমাধ্যম মুক্ত হবে, স্বাধীন হবে। কিন্তু এখন আমরা মনে করি 5 আগস্টের পরে আমাদের মানে এই পরিবর্তনটা আমাদেরকে আনতে হবে। অর্থাৎ হয় কি, সরকার কি বলল, আপনার টেলিভিশনের মালিক কি বলল,
তার থেকে আমার কাছে মনে হয় যে মানসিকভাবে আপনি গণতন্ত্রী কিনা, মানসিকভাবে আপনি স্বৈরতন্ত্রের বিরোধী কিনা, এটি খুব ইম্পর্টেন্ট। এই ক্ষেত্রে নিশ্চয়ই রাষ্ট্র কাঠামো বা সরকার কাঠামো অনেক দায়িত্ব রয়েছে, অনেক দায়িত্ব রয়েছে, না হলে আসলে এককভাবে সম্ভব না। আমি এই আলোচনায় ফিরতে চাই, আবারও একটি বিরতি থেকে ফিরে আসি। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকবেন। দেশ সন্ধ্যা আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি আলোচনায় ফিরতে চাই। জনাব নাজমুল সাকিব, আপনার কাছে আসি। আসলে আপনারা দুর্নীতির বিরুদ্ধে অনেক রিপোর্ট করেছেন এবং বিস্তারিত কথা বলেছেন অনেকের বিরুদ্ধে, মানে গত প্রায় 5-7 বছর ধরে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তেই কিন্তু এই অভ্যুত্থানটি হয়েছিল ছাত্র জনতা 2024-এ। সেই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পথে আসলে কতটা এগুচ্ছে বা প্রসারিত হচ্ছে সেই পথটি, তো কেমন বাংলাদেশ দেখছেন এখন? আমি অবশ্যই যেটা বলছিলাম যে আমি খুবই পজিটিভ মানুষ, এবং ডক্টর ইউনূসের মতো একজন ব্যক্তি যেহেতু প্রধান উপদেষ্টা রয়েছেন, তো আমি অবশ্যই এখানে আস্থা রাখবো যে নিশ্চয়ই ভালো কিছুই ঘটবে। তবে এই পর্যায়ে আমি আসলে একটু আক্ষেপের জায়গা থেকেও কিছু বলতে চাই। যেমন বৈষম্য আমি মনে করি এখনো বিরাজমান আছে বিভিন্ন ক্ষেত্রে, এবং এই বৈষম্যটা আসলে আমাদেরকে সমাধান করতে হবে। যেমন আপনি যেটা বলছিলেন যে দুর্নীতির বিরুদ্ধে আমি রিপোর্ট করেছিলাম, দুর্নীতিবাজদের আমি মুখোশ উন্মোচন করেছিলাম। তো সেক্ষেত্রে একটি স্পেসিফিক উদাহরণ আজকে আপনাদেরকে দিতে চাই। যে আপনারা জানেন যে সাবেক যিনি ভূমিমন্ত্রী ছিলেন সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার যে এত বিদেশে এত বাড়ি রয়েছে সেটা নিয়ে কিন্তু একটি চরম মানে সুন্দর একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট করেছিলেন জুলকারনাইন সায়ের স্বামী, যার মাধ্যমে তার এই বিভিন্ন দেশে যে বিদেশে ইউকেতে বা ইউএসএতে যে বাড়ি, এগুলোর বিস্তারিত তিনি তুলে ধরেছিলেন। তো সেক্ষেত্রে আমিও কিন্তু তাকে সাহায্য করেছিলাম ওই আল জাজিরার প্রতিবেদনটিতে। এবং সেক্ষেত্রে যখন কেউ এই সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে খুঁজে পাচ্ছিল না এই 5ই আগস্টের পরে যে সে কোথায়, আমি তাকে খুঁজে পেয়েছিলাম। এবং আপনি দেখবেন আল জাজিরার রিপোর্টে কিন্তু তার সাথে একজনের কথোপকথন, ওটা আমার ভয়েস ছিল, তারা আমার ভয়েসটা মেনশন করতে মানা করেছিলেন। তো ওখানে কিন্তু আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কোথায়, আপনি কি পালাতে পেরেছেন? সে কিন্তু বলে হ্যাঁ আমি পালিয়ে যেতে পেরেছি। তো এখন আমার কথা হচ্ছে, আপনি যদি একটা বৈষম্যহীন রাষ্ট্র করতে চান, তাহলে আপনাকে আগে এই যে আমাদের দেশটাকে যারা লুটে পুটে খেয়ে বিদেশে এত বিলাসী জীবনযাপনের ব্যবস্থা করেছে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। আপনি সাবেক ডিবি প্রধান হারুনের মতো ব্যক্তি, তাকে আপনি ছেড়ে দিলেন। আপনি সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মতো লোককে আপনি সেফ এক্সিট দিয়ে দিলেন। এবং আরো যত ক্রিমিনাল রয়েছে। আপনি তো ডিবি প্রধান হারুনের সঙ্গে কথা বলেছিলেন না? সে এখন কোথায় আছে? একটু আমি সেই ঘটনাটা একটু শুনতে চাই। জি, আমি তো তাকে প্রশ্ন করেছিলাম আমার যে ইন্টারভিউতে, সেখানে কিন্তু সে বলতে চায়। আপনি কিভাবে তাকে রিচ করেছিলেন? সবাই যখন তাকে খুঁজছে বা কেউ বলছে বাংলাদেশে আছে, আপনার রিপোর্টের কারণে আসলে পরে জানা গেল যে সে বাংলাদেশে নেই। একটু গল্পটা একটু জানতে চাই ছোট্ট করে। এটা খুব ইন্টারেস্টিং একটি গল্প। সেটা হচ্ছে যে তার দুটো নাম্বার আছে, আপনারা জানেন, একটা আমেরিকান নাম্বার সে ব্যবহার করে এবং একটা লোকাল নাম্বার। দুটোই কিন্তু 9ই আগস্টের পর থেকে সেটা রিচ করা যাচ্ছিল না। তো আমি অনেক খুঁজছিলাম তাকে, কোনোভাবেই তাকে পাচ্ছিলাম না। তো আমি চাচ্ছিলাম যে জনগণের মাঝে যেহেতু প্রচন্ড কিউরিসিটি রয়েছে যে হারুন কোথায়, বা হারুনের মুখ থেকে যদি কিছু জানা যেত, তো সেজন্য আমি একটা বুদ্ধি খাটালাম। কারণ হারুনের স্ত্রীর সাথেও আমার পরিচয় ছিল। আমি একদিন হারুনের স্ত্রীকে আমি নক দিলাম এবং বললাম যে আপনার হাজবেন্ড থাকে। সে তখন কই আমি জানি না, কিন্তু তার নাম্বারে তাকে পাওয়া গিয়েছে। মানে হারুনকে তো কোনো নাম্বারে পাওয়া যাচ্ছিল না, কিন্তু তার স্ত্রীর নাম্বারটা অন ছিল। তো আমি তার স্ত্রীকে ফোন করে বললাম যে আপনার হাজবেন্ডকে বলেন আমাকে কল দিতে, না হলে কিন্তু হারুনের অনেক কিছুই কিন্তু আমার কাছে আছে। মানে আপনি এটা বলতে পারেন ওয়ান কাইন্ড অফ, আমরা ইনভেস্টিগেশনের সাংবাদিকতার ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের ট্রিক্স অবলম্বন করি। তো আমার ট্রিক্সটা ছিল এটাই যে আপনার হাজবেন্ডের অনেক কিছু আমার কাছে আছে, যেমন তার ইউএসএর গ্রিন কার্ডের কপি, সে বাংলাদেশে থাকতে যেটা সে একটা সরকারি কর্মকর্তা হয়ে যে একটা ব্যক্তিগত পাসপোর্ট সে করার অধিকার নেই, সে ব্যক্তিগত পাসপোর্ট করেছিল, এটার কপি, আরো অনেক কিছু। তার ট্যাক্স ফাইলে যে ইউএসএর পাসপোর্ট, হ্যাঁ ইউএসএর গ্রিন কার্ড ছিল, এরকম অনেক কিছু আমার কাছে ছিল ডকুমেন্টস, যেগুলো আমি কখনো প্রকাশ করিনি। তাই আমি বলেছি আমি কিন্তু এগুলো ফাঁস করে দিব। তাকে বলেন আমাকে একটা কল দিতে, আমি একটা সাক্ষাৎকার নিব, নাহলে আমি এগুলো কিন্তু ফাঁস করে দিব। তো তখন হারুনের স্ত্রী হারুনকে নিশ্চয়ই বলেছে যে তুমি ওনাকে কল করো, নাহলে কিন্তু এগুলো মিডিয়াতে চলে আসবে। তো হারুনের একটা ভয়েই কিন্তু আমাকে কল করেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে হারুন আমাকে একটা শর্ত দেয় যে আপনি আমাকে বেশি কঠিন প্রশ্ন করতে পারবেন না। যে কারণে আপনি দেখবেন যে আমি কিন্তু মোটামুটি একটু সহজ প্রশ্নই তাকে করেছি, যে কারণে অনেকেই আমাকে কিন্তু ব্লেম দিয়েছে যে আপনি হারুনকে ছাড় দিয়েছেন বা আপনি হারুনের পয়সা খেয়েছেন, এরকম মানে অভিযোগও কিন্তু আমার বিরুদ্ধে এসেছিল। কিন্তু আমি চাচ্ছিলাম কি তার সাথে একটা সম্পর্ক বজায় রেখে ফলো আপ ইন্টারভিউ করতে, যে একদিনেই তাকে সব প্রশ্ন করে কারণ আমি জানি যে তাকে রাজ সাক্ষী বানানো যেতে পারে। কারণ শেখ হাসিনার দুঃশাসনকে হারুন যতটা কাছে থেকে দেখেছে ওভাবে আর কেউই দেখেনি। তা আমি চেয়েছিলাম যে তার সাথে একটা সুসম্পর্ক বজায় রেখে ভবিষ্যতেও তাকে যেন আরো নানা বিষয়ে প্রশ্ন করে অনেক কিছু বের করতে পারি। সেজন্য আমি প্রথম ইন্টারভিউতেই সব প্রশ্ন করিনি তাকে, কিছু প্রশ্ন আমি করতে চাইনি যে আমি এগুলো আস্তে আস্তে করবো তাকে। কিন্তু পরে যেটা হলো যে ওই একটা ইন্টারভিউর পরে হারুন এত চাপে পড়ে যায়, বিশেষ করে আওয়ামী লীগের যারা, তারা তাকে বলেছে যে তুমি তো 2 কুল হারালে, তুমি এই কুল ওই কুল 2 কুল তোমার শেষ, এ ধরনের হুমকি হারুনকে দেওয়া হয়। যে কারণে হারুন তার 2টো নাম্বারই পরবর্তীতে ডিঅ্যাক্টিভেট করে দেয় তাকে। সে এখন কোথায়? তো আমি আমার সোর্স
আমার সোর্স বলতে আমি যেটা আপনাকে বলতে চাই সেটা হচ্ছে যে হারুন কিন্তু প্রচুর টাকা আমেরিকাতে পাচার করেছে। তো এই ক্ষেত্রে তাকে হুন্ডির ক্ষেত্রে যে লোকগুলো সহযোগিতা করেছে তাদের কয়েকজনকে আমি চিনি। তো তাদের মাধ্যমে আমি জানার চেষ্টা করি যে হারুন কোথায়। তো তাদের একটা সূত্র আমাকে জানিয়েছে যে সে বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লং আইল্যান্ড শহরে বসবাস করছে তার পুরো পরিবারকে সাথে নিয়ে। তো এখন ওইটাই যেটা আমি বলছিলাম আপনাকে, যে কেন হারুনকে এভাবে সেফ এক্সিট দেওয়া হলো। হারুন তো এই দেশেই ছিল, 5ই আগস্টের পরে তো এই দেশেই সে আটকা পড়েছিল। সে গিয়েছে কবে কিভাবে সেগুলো কি আপনি জানতে পেরেছেন? জানি যে আমি যেদিন তার সাক্ষাৎকারটা নিলাম তার ঠিক সপ্তাহখানেক আগে তাকে চলে যেতে দেয়া হয়। কারা দিয়েছে, কেন দিয়েছে, এই প্রশ্নগুলো কিন্তু আসবে, টুডে অর টুমোরো এই প্রশ্নগুলো আসবে। এবং যারা এটার সাথে জড়িত বা যারা এই কাজটা করেছে আমি নিশ্চিত যেটা অবশ্যই টাকা পয়সার লেনদেন হয়েছে, না হলে এইভাবে ছেড়ে দেওয়া হয় না। এবং আমি এটাও নিশ্চিত এবং আমি দায়িত্ব নিয়ে বলছি আমার সোর্সের মারফত আমি যা জানতে পেরেছি, কারণ আমাদের তো এখন গণমাধ্যম স্বাধীন, আমরা এটা বলতেই পারি। হাসান মাহমুদের মতো ব্যক্তি, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, তাকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে কিন্তু এই দেশ ত্যাগ করতে দেওয়া হয়েছে। কে হাসান মাহমুদের থেকে টাকা নিল এবং এই টাকার বিনিময়ে কেন হাসান মাহমুদকে ছাড়া হলো, এই প্রশ্নগুলো কিন্তু একদিন না একদিন আসবেই এবং যারা এর সাথে জড়িত আমি নিশ্চিত তাদের বিচার হবে। আপনি তো ইউএসএ তে আপনিও থাকেন, হারুনের যদি পাচার করে থাকে সেখানে সম্পদ কি আছে না সেগুলো কি জানেন আপনি? এখানে হারুন অনেক একটা চালাকি করেছে। সে যেটা করেছে আসলে নিজের নামে না নিয়ে তার স্ত্রী শিরিন আক্তারের নামে সে অনেকগুলো প্রপার্টি ক্রয় করেছে, যার একটা বিস্তারিত আমি কিন্তু নাগরিক টিভির প্রতিবেদনে দেখিয়েছি। অন্তত 5টির মতো সে বাড়ি কিনেছে তার স্ত্রী শিরিন আক্তারের নামে নিউ ইয়র্কের বিভিন্ন জায়গায়। নিউ ইয়র্কের বাইরেও কিছু স্টেটে তার বাড়ি রয়েছে। এবং আসলে ব্যাপারটা হচ্ছে সে যতটা না তার নিজের স্ত্রী বা নিজের নামে করেছে জীবনে প্রপার্টি, তার থেকে বেশি অন্যান্য ব্যক্তিদের নামে করেছে। এটা অনেক বড় একটা ধুরন্ধরের মতো কাজ করেছে। ঢাকা শহরে আপনি দেখবেন যে তার ভাইয়ের নামে অনেক প্রপার্টি সে কিনেছে বা অন্য অনেকের নামে। উত্তরাতে তো অনেক বাড়ি, তার উত্তরাতে বাড়ি আছে, অফিসে স্পেস আছে, একটাও তার নিজের নামে। আপনারা পরবর্তী থেকে এই কার্যক্রম অব্যাহত বা এই যে দুর্নীতির বিরুদ্ধে রিপোর্ট করা এগুলো কি করবেন? এই যে আমাদের কান্ট্রিটা এমন একটা কান্ট্রি, এখানে কিন্তু আপনি দুর্নীতি বা দুর্নীতিবাজ এরা যে রাতারাতি সবাই ভালো হয়ে গেছে, ফেরেশতা হয়ে গেছে, এটা ভাবার কোনো কারণ নেই। এই দেশটাকে আসলে আপনি ওই সিস্টেমের মাঝে রাখতে গেলে দেখবেন যে এই দুর্নীতিবাজদের নিয়ে আপনার অব্যাহত রিপোর্টিং করতেই হবে। আপনি যদি মনে করেন যেখানে আমাদের সবাই ভালো হয়ে গেছে তাহলে ওটা ভুল হবে। আমি মনে করি এখন আমাদের অনেক অপরচুনিটি রয়েছে, কাজের জায়গা রয়েছে, অনুসন্ধানী সাংবাদিকতার অনেক সুযোগ রয়েছে। জি, আমি একটু যেতে চাই জনাব টিটুর রহমান আপনার কাছে। নাগরিক টিভিতে আপনারা অনেক দুর্নীতি বিরোধী রিপোর্ট করেছেন। বাংলাদেশকে আসলে মানে আমরা যে একটি অর্থনৈতিক শ্বেতপত্র প্রকাশিত হয়েছে যেখানে 28,000 কোটি টাকা পাচার হয়ে গেছে, আরো বিভিন্ন প্রকল্পে হরিলুট হয়েছে, হাজার হাজার কোটি টাকা, লক্ষ কোটি টাকা সেখান থেকে আসলে গায়েব হয়ে গেছে। সেক্ষেত্রে আসলে মানে আপনাদের প্রত্যাশার জায়গাটা কি একটু যদি বলেন? না, এখন আর কথা হচ্ছে যে আমরা বিশ্বাস করি এবং আমরা এর আগেও বলেছি যে এই যে টাকাটা পাচার হয়ে গেছে, আমার মনে হয়, আমি বিশ্বাস করি যেমনটি সাকিব বললেন যে আমাদের একজন বিশ্ববরেণ্য ব্যক্তি আমাদের সরকারের নেতৃত্ব দিচ্ছেন, দেশটার নেতৃত্ব দিচ্ছেন এবং আমরা বিশ্বাস করি এই টাকাগুলো উনি যতটুকু সম্ভব যদি ফিরিয়ে আনতে পারে, দেশে ফেরানো যদি সম্ভব হয়, এটা আমরা আশা করছি আর কি। যে এটা যদি হয় তাহলে আমার মনে হয় যে আমরা অনেকাংশেই বেঁচে যাবো আর কি। মানে আপনারা তো দীর্ঘদিন ধরে নির্যাতিত ছিলেন, দেশে আসতে পারেন নাই, সেক্ষেত্রে এখন তো আর সেই সমস্যাটা নেই আসলে। এখন কি আপনারা সেই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকবেন কিনা? অবশ্যই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার। ওই যে একটা কথা আমি শুরুতেই বলেছি যে দুর্নীতির বিরুদ্ধে তো অবশ্যই কথা বলতে হবে এবং যেটি নাজমুস সাকিব এই রিপোর্ট করছে, অব্যাহতভাবে করছে। এখন প্রশ্ন হচ্ছে যে শুধু কি দুর্নীতি ব্যবসায়ীরা করে তা তো না, দুর্নীতি তো আমাদের আমলারাও করে। সো এখন দেশটাকে চালায়, দেশটা তো চালায় আমলারা। তো আমার কাছে আমি মনে করি যে আমাদের এই আমলাদের দুর্নীতি নিয়েও আমাদের এখন কথা বলাটা খুবই জরুরি। এবং দুর্নীতি নিয়ে কথা বলতে যে দুর্নীতি দমন কমিশনের কথা যদি চলে আসে, আমি মনে করি যে দুর্নীতি দমন কমিশন এই 16 বছরে যা করেছে এই ন্যাক্কারজনক অবস্থা থেকে আমাদেরকে ফিরতে হবে। অর্থাৎ এই কি করেছে তারা মানে সিল দিয়েছে, মানে দুর্নীতিবাজদের দুর্নীতি আড়াল করতে তাদেরকে সিল দিয়েছে, তাদেরকে সার্টিফিকেট দিয়েছে। সো আমার কাছে, আমি বিশ্বাস করি যে দুর্নীতি দমন কমিশনটাকে যদি আমরা শক্তিশালী করি, ভালো সৎ, যেমন আপনি জানেন যে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান যাকে করা হয়েছে তাকে নিয়ে অনেক আলোচনা আছে। আমাদের বার্তা প্রধান নাজমুস সাকিব তাকে নিয়ে রিপোর্ট করেছে এবং তার ব্যাপারে যথেষ্ট অভিযোগ আছে।
উনাকে বলা হচ্ছে উনি যে এর আগে যা দায়িত্ব পালন করেছেন সেখানে এই দুর্নীতির বিরুদ্ধে রিপোর্টকে অব্যাহত রাখবে? অবশ্যই অব্যাহত রাখবো, অবশ্যই অব্যাহত রাখা হবে এবং কোনো ছাড় দেওয়া হবে না। আমি আলোচনা আবারও ফিরবো, একটি বিরতি থেকে ফিরে আসি। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। দেশ সন্ধ্যা আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। জনাব নাজমুস সাকিব, আপনার কাছে আসি। গণতন্ত্র এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য গত 15 বছর ধরে আসলে বিভিন্ন রাজনৈতিক দলগুলো সংগ্রাম করেছে, লড়াই করেছে, আপনারাও সোচ্চার ছিলেন, এবং নতুন এই বাংলাদেশে আসলে সেই গণতন্ত্রের পথে কোনো বাধা দেখেন কিনা, বা সেই পথে কতটা এগোচ্ছে? ধন্যবাদ আপনাকে। আমি মনে করি যে এগুচ্ছে আবার এগুচ্ছে না, দুইভাবেই বলা যায়। আপনি পজিটিভ ভাবে একটা ওই যে বলে একটা গ্লাস হাফ এমটি অথবা হাফ ফুল, আপনি যেভাবেই দেখতে চান। তো এখন আমাদের অবস্থাটা হচ্ছে সেরকমই। তো এখন গণতন্ত্রের পক্ষে মানে গণতন্ত্রের পথে যে উত্তরণে, সেই উত্তরণের ক্ষেত্রে বা গণতন্ত্রের যাত্রার ক্ষেত্রে মনে করি যে রাজনৈতিক দলগুলোরই সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু রাজনৈতিক দল রয়েছে যারা ডেলিবারেটলি চাচ্ছে যে তাদের দল গোছানোর নামে নির্বাচনটাকে যত পেছানো যায় ওটা করলে তারা একটু স্বস্তি পাচ্ছে। আবার আপনি দেশের সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল যাদেরকে আপনি জানেন যে হয়তো এই মুহূর্তে নির্বাচন দিলে তারাই ক্ষমতায় আসবে, তারা চাচ্ছে যত দ্রুত নির্বাচন দেওয়া যায় হলে তারা ক্ষমতায় চলে আসবে। তো এখন মূল বিষয়টা হচ্ছে আমরা জনগণ তো আসলে 3টা টার্মে ভোট দিতে পারিনি, আমাদের তো আক্ষেপের জায়গাটা সেটাই। এই যে জেন জি আপনি যাদেরকে বলছেন, যাদের আন্দোলনের মাধ্যমে মূলত এই ফ্যাসিস্টের পতন ঘটলো, সেই জেন জি তো আপনার 2014 সালে ভোট দিতে পারেনি, 18 সালে পারেনি, 24-এ ডামি ভোটে তারা পারেনি, অর্থাৎ তাদের জীবনের কোনোটা সময় তারা ভোট দিতে পারেনি। তো এখন এই যে ভোটের যে উৎসব, এই উৎসবটাকে আমরা বাংলাদেশে আবার ফিরিয়ে আনতে চাই, এবং তারপরেই কিন্তু প্রকৃত গণতান্ত্রিক উত্তরণটা আপনার হবে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যৌক্তিক সংস্কারগুলো করে নির্বাচনের পরিবেশ নিশ্চিত করে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে, এটাই আমাদের মূল চাওয়া হওয়া উচিত এই মুহূর্তে। কিন্তু আমরা কি দেখছি যে আমাদেরকে নানা ইস্যুতে কিন্তু দিকভ্রান্ত করা হচ্ছে, নানা কন্ট্রোভার্সিয়াল বিষয় সামনে টেনে আনা হচ্ছে, এবং এগুলোর মাধ্যমে কিন্তু নির্বাচনটাকে বাধাগ্রস্ত করার জন্য কেউ কাজ করছে, সচেতনভাবেই কাজ করছে বলে আমি মনে করি। এখন আমি যখন এই কথাগুলো বলবো তখন হয়তো কেউ বলতে পারে যে আপনি তো তড়িঘড়ি করে নির্বাচন করে আপনি বিএনপির পক্ষ নিচ্ছেন বা বিএনপি ক্ষমতা আসুক এটা আপনি চাচ্ছেন, এ ধরনের অভিযোগ কিন্তু আসতে পারে। কিন্তু কথা হচ্ছে এখানে বিএনপি বা অন্য দল এটা মূল ফ্যাক্টর না। মূল ফ্যাক্টর হচ্ছে যে আমরা জনগণ এতদিন ভোট দিতে পারিনি, আমরা ভোটের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার চাই। গণতান্ত্রিক সরকারই কিন্তু পারবে বিদ্যমান যে অনেকগুলো ইস্যু যেখানে অন্তর্বর্তী সরকার ফাংশন করতে পারছে না, সেখানে গণতান্ত্রিক সরকার কিন্তু ওই ইস্যুগুলোতে কাজ করতে পারবে। তো ওই জনগণের ম্যান্ডেটটা অনেক বড়। এমন প্রশ্ন তুলছে যে গণতান্ত্রিক সরকার বা রাজনৈতিক সরকার এতদিন কেন পারেনি? এতদিন পারেনি কারণ আপনার গণতন্ত্রের লেবাসে যখন একটা স্বৈর শাসক ক্ষমতায় বসে যায় তখনই প্রবলেমটা হয়। আমরা দেখেছি যে 2008 সালেও যখন শেখ হাসিনা ক্ষমতা গ্রহণ করলেন, 2009 এসে তিনি যখন গ্রহণ করলেন, তখনও কিন্তু আমরা ভাবতে পারিনি যে এটা এই ধরনের একটা বড় ফ্যাসিস্টে পরিণত হতে যাচ্ছে। আমরা তখনও দেখেছিলাম যে আপনি 2008 বলুন বা 9 বলুন, তখন একটা মোটামুটি আমরা আজ করতে পারছিলাম না যে মানে কি হতে যাচ্ছে। যখন থেকে আমরা দেখলাম যে বিডিআর পিলখানার হত্যাকাণ্ড হলো, যখন থেকে আমরা দেখলাম যে বেগম খালেদা জিয়াকে তার মনিউল রোডের বাসা থেকে উচ্ছেদ করা হলো, এবং যখন দেখলাম যে বালু ট্রাকের একটা কাহিনী ঘটানো হলো, তখনই আমরা বুঝতে পারলাম যে এটা তো একটা সত্যিকার একটা দানবের সরকারের দিকে আমরা যাচ্ছি। এবং তার প্রত্যেকটা প্রমাণ তিনি রেখেছেন 2014-তে, 2018-তে এবং 2024-এ। তো এই যে আওয়ামী লীগ সরকার এটা যে একটা দানবে পরিণত হবে এটা আমরা কয়জন ভেবেছিলাম? 1996 সালে একটা নির্বাচনে এই আওয়ামী লীগ ক্ষমতায় এসে তারা কিন্তু একটা সুষ্ঠু ভোটের মাধ্যমে যখন পরাজিত হলো 2001 সালের নির্বাচনে, তারা কিন্তু এটা মেনে নিয়েছিল। যদিও তখনও শেখ হাসিনা বলেছিলেন যে সূক্ষ্ম কারচুপি, তারপর বলেন স্থূল কারচুপি। এই 53 বছরে কি রাজনৈতিক দল বা রাজনৈতিক সরকারগুলো কি কোনো সংস্কার করেনি? না, এখন কথা হচ্ছে আপনার সংস্কার করেছে তো নিশ্চয়ই, অনেক কিছুই করেছে, কিন্তু আপনার আচরণগতভাবে তো এরা আসলে ওইভাবে গণতান্ত্রিক হয়ে ওঠেনি। এরা চায় যে ক্ষমতাটাকে আমি সারা জীবনের জন্য পাকাপোক্ত করে রাখবো। যে কারণে আপনি দেখেছেন যে বিএনপি তারা কি করেছিল, তারাও তো এই যে আজিজ মার্কা নির্বাচন কমিশন গঠন করেছিল, যেটাকে অনেকে ট্রোল করে বলতো আইজ্জা। আপনার নিশ্চয়ই মনে আসে সেই বিখ্যাত আইজ্জার কথা। তো এখন বিএনপিও তো চেয়েছিল একটা নির্বাচন ম্যানিপুলেট করতে, কিন্তু করতে তারা পারেনি, তার আগেই 111 ঘটে গেল, তাই না? তো বিএনপিও তো আচরণগতভাবে সেই কাজটিই করেছে বা করার অ্যাটেম্প্ট করেছিল, বাস্তবায়ন করতে পারেনি। আর আওয়ামী লীগ সেটা ভারতের সহযোগিতায় বাস্তবায়ন করতে পেরেছে। এটাই মূলত বিএনপি আর আওয়ামী লীগের মাঝে মূল পার্থক্য, যে বিএনপি নির্বাচন ম্যানিপুলেট করার চেষ্টা করেছে, তার আগে 111 ঘটে যায়, আর আওয়ামী লীগ 3টি টার্মের নির্বাচন ম্যানিপুলেট করেছে ভারতের সহযোগিতায়। তো এখন আমার কথা হচ্ছে যে এই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে এই বিএনপির
তাদেরকে নিজেদেরকে ওইভাবেই পরিশীলিত করতে হবে যে আমরা ওই অতীতের ভুলগুলো আর করবো না, আমরা গণতান্ত্রিকভাবেই শাসন ক্ষমতায় আসবো এবং গণতন্ত্রের ধারাটা বজায় রাখবো। আর আওয়ামী লীগের কথা আমি বলবো যে আওয়ামী লীগ আমার মনে হয় না বাংলাদেশের রাজনীতি তারা ফিরতে পারবে, কারণ তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। এখনো শেখ হাসিনা তার বক্তব্যের মাধ্যমে বা যেই ঔদ্ধত্য দেখাচ্ছেন বা এই যে এতগুলো ইতিহাসের সবচেয়ে বড় ছাত্র গণহত্যা করার পরে তার মধ্যে কোনো ধরনের অনুশোচনা নেই। তাদের একটা নেতাকর্মীর মধ্যে এখনো পর্যন্ত ক্ষমা তারা চায়নি। তো সেজন্য মনে করি যে যতদিন পর্যন্ত তারা ক্ষমা না চাবে বা যতদিন পর্যন্ত তারা অনুশোচনা না করবে, তাদের রাজনীতিতে ফিরে আসার স্বপ্ন যেন কেউ না দেখে। আমি আসবো আপনার কাছে হয়তো একদম শেষ পর্যায়ে সময় থাকলে। আমি জনাব টিটুর রহমান আপনার কাছে আসতে চাই। শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। আপনি জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে এবং ইন্টারপোলের মাধ্যমে তাকে গ্রেফতারের একটি নোটিশের আবেদনও করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই সরকারের আমলেই কিন্তু আপনি প্রায় 1 যুগের বেশি সময় ধরে বাংলাদেশে আসতে পারেননি, অনেক মামলা শিকার হয়েছেন। কি বলবেন আসলে শেষ পর্যন্ত বিচার কি হবে? আমার মনে হয় যে বিচার হওয়াটা এটা সবার দাবি, এবং বিচার হওয়াটা যদি বিচার না হয় তাহলে আমাদের এই যে 1.5 থেকে 2,000 মানুষের যে আত্মত্যাগ, এই যে রক্ত যারা মানে যাদেরকে হত্যা করা হয়েছে এবং হাজার হাজার ছাত্র জনতার যে তারা যে অঙ্গহানি হয়েছে, এটা মানে এটা কোনো অবস্থাতেই বৃথা যেতে পারে না। হ্যাঁ, সো বিচার হতে হবে। এখন আমরা এখন একটু মানে হতাশার মধ্যে পড়ে গেছি যে আদৌ কি বিচার হচ্ছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আদৌ কি, যেমন আমরা বলছি যে আমাদের চোখের সামনে এই বড় বড় সব নেতা যারা এই 16 বছর দাম্ভিকতা দেখিয়েছে তারা কিন্তু পালিয়ে যাচ্ছে, তাদেরকে কিন্তু ধরা যাচ্ছে না, বা ধরলেও তাদেরকে ছেড়ে দিচ্ছে। কারা ছাড়ছে, কার নির্দেশে ছাড়া পাচ্ছে আমরা কিন্তু বুঝছি না। তো এই জন্যই বলছি যে এর ভিতরে কি কোনো মানে সেক্ষেত্রে আপনি যে প্রশ্নটি করলেন, শেখ হাসিনার বিচার হতে হবে। আমরা যদি শেখ হাসিনার বিচারে সরকার করতে না পারে তাহলে আমার কাছে আমি মনে করি যে আমাদের এই যারা শহীদ হয়েছে তাদের আত্মত্যাগ, তাদের সাথে বেইমানি করা হবে, এবং এটা কোনো অবস্থাতেই অন্তত আমরা মানব না। কেমন বাংলাদেশ দেখতে চান আগামী বাংলাদেশ? আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই এবং আমরা আইনের শাসনটা দেখতে চাই। আমি মনে করি, আমি বিশ্বাস করি আইনের শাসন যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি এবং মানে আমি যদি বলি যে গণমাধ্যম যদি স্বনির্ভর হয়, শক্তিশালী হয়, নিরপেক্ষ হয়, তাহলে চমৎকার একটি বাংলাদেশ বিনির্মাণ হবে, এটা আমি বিশ্বাস করি। অসংখ্য ধন্যবাদ। আমার হাতে আর 2 মিনিট সময় আছে। জনাব নাজমুল সাকিব, আপনাকে দিয়ে শেষ করি। যদি শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, তাকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারের আবেদনও করেছে তারা, যেটা হয়তো পুলিশ সেই বাস্তবায়নটি করবে। অনেক গুম কমিশনের একটা রিপোর্ট আপনিও নিশ্চয়ই দেখেছেন, খুবই চাঞ্চল্যকর এবং বিভৎসতা, সে জিনিস আপনিও জানেন। আসলে এই বিচারটা কি আসলেই হবে? আপনিও তো নির্যাতিত হয়েছেন, প্রবাসে থাকতে হয়েছে আপনাকে, প্রত্যাশা কি? আমার প্রত্যাশা হচ্ছে যে ভারতকে আসলে সিদ্ধান্ত নিতে হবে যে তারা একটি দলের সাথে সম্পর্ক করতে চায় নাকি একটা দেশের সাথে সম্পর্ক করতে চায়। আপনি দেখবেন যে ভারতের পার্শ্ববর্তী কোনো দেশের সাথে কিন্তু ভারতের সুসম্পর্ক নেই। তো এটা তাদের একটা বড় কূটনৈতিক ব্যর্থতা। আর বাংলাদেশের মতো একটা নেইবারিং স্টেটের সাথে ভারতের যে সম্পর্কের এতটা অবনতি হয়েছে মূলত একটা ফ্যাসিস্টকে ক্ষমতায় বসে নিজেদের স্বার্থ আদায় করার কারণে, যেটা তারা গত 15.5 বছর ধরে করেছে। তাই মনে করি ভারতকে এখন বুঝতে হবে যেটা এনাফ ইজ এনাফ, আর এটা করে লাভ নেই, কারণ এভাবে তারা বাংলাদেশের জনগণের থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এবং এখনো যদি তারা এভাবে একজন স্বৈরাচারকে তাদের দেশে আশ্রয় দিয়ে রাখে এবং তাকে যদি আমাদের এখানে ফিরিয়ে না দেয়, তাহলে কিন্তু এই যে জনগণের যে একটা ভারতের প্রতি যে ক্ষোভ, এটা কিন্তু বাড়বে, এটা কমবে না। তো ভারত যদি সেই গুডউইল জেস্টার দেখাতে চায়, তাদেরকে অবশ্যই শেখ হাসিনাকে আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে, যাতে আমরা তার বিচার করতে পারি। এবং শেখ হাসিনার বিচার যদি আমরা করতে পারি, ভারত যদি তাকে ফিরিয়ে দেয়, তাহলে মনে করি যে ভারতের সাথে আমাদের যদি সম্পর্ক, যেটা আপনি বললেন, এটা উন্নয়নের যদি কোনো সুযোগ তৈরি হওয়ার রাস্তা থাকে, এটার মাধ্যমে হতে পারে। আর তা না হলে কিন্তু এই জনগণের মনে ভারতের বিরুদ্ধে যে ক্ষোভ রয়েছে বা ধিক্কার রয়েছে, এটা প্রশমনের আর কোনো উপায় নেই। আপনার স্বপ্নের বাংলাদেশটি কেমন দেখতে চান এই অভ্যুত্থানের পরবর্তী সময় থেকে? আমি স্বপ্নের বাংলাদেশ ওটাই দেখতে চাই যেখানে আমি আর শুনতে চাই না যে আপনার ওই বাস স্ট্যান্ডে বা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি যেটা আওয়ামী লীগ করতো, এখন শুনছি যে সেটা বিএনপি করছে। আমি চাই এই ট্রেন্ড বন্ধ হোক।
যে একটা সময় ওরা করবে, একটা সময় আমরা করব। এই ট্রেন্ড থেকে বের হয়ে আমরা এমন বাংলাদেশ চাই যেখানে কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো ঘুষ থাকবে না, এবং যেখানে প্রকৃতপক্ষেই আমরা নাগরিক সুযোগ সুবিধাগুলো পাবো, আমরা আমাদের গণতান্ত্রিকভাবে মত প্রকাশ করতে পারবো, সেরকম একটি বাংলাদেশ চাই, যেটা আমরা যে দেশগুলোতে আমি বা টিটো ভাই যেই দেশে আছে, আমি যেই দেশে আছি, ওই দেশে আমরা যেটা এক্সারসাইজ করতে পারছি, এই দেশে আমরা ওই একই সুবিধাগুলো পেতে চাই। এবং আমি মনে করি যে যদি আমাদের যারা রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন তাদের যদি সদিচ্ছা থাকে সেটা অবশ্যই সম্ভব। সেই রাজনৈতিক মানে আপনি যেসব দেশগুলোতে আপনি আছেন, মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি আমরা যাদেরকে বলি, গণতান্ত্রিক দেশ, বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, সেসব দেশের যে রাজনৈতিক পরিবেশ, যে গণতান্ত্রিক পরিবেশ, সেটি এখানে বাস্তবায়ন কতটা হবে বলে মনে করেন বা কত দূর? এটা আমি ওই যেটা বললাম আর কি, যে রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে তাদের ইচ্ছার উপরেই সব ডিপেন্ড করে। যেমন আপনি ডোনাল্ড ট্রাম্পের কথা যদি বলুন, যে ডোনাল্ড ট্রাম্প একটা আচরণগতভাবে ফ্যাসিস্ট মানুষ, তো তার মতো ব্যক্তি আগামী 4 বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন, তো তিনি কিন্তু ওইভাবে গণতান্ত্রিকভাবে দেশটা চালাবেন সেটা আমি বিশ্বাস করি না। তো সেখানে আপনি আমেরিকার মতো দেশও কিন্তু গণতান্ত্রিক পথে হোঁচট খেতে যাচ্ছে, যেটা আমরা প্রেডিক্ট করতে পারি। তো ওইটাই ব্যাপারটা, যে আপনি সেখানে আমেরিকার মতো রাষ্ট্রেও কিন্তু গণতন্ত্র হোঁচট খেতে পারে ট্রাম্পের মতো ব্যক্তির কারণে। তাই মনে করি যে রাষ্ট্র ক্ষমতায় যে আসবে তার সদিচ্ছাই বড় বিষয়। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকবার জন্য জনাব নাজমুস সাকিব এবং টিটুর রহমান, দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা আজ এখানে শেষ করতে হচ্ছে। আবারও দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।